গল্পের গোয়েন্দা হলো গোগোল, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ বসু, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1924 সালের 11ই ডিসেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 1988 সালের 12ই মার্চ। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, অদৃশ্য মানুষের হাতছানি। সেবার গোগোল বাবা মায়ের সঙ্গে গেছিল দার্জিলিংয়ে, মাত্র বছর 2 আগে। এর আগেও গোগোল দার্জিলিং গেছে। তখন যে ঘটনা ঘটেছিল তা এতদিনে সবাই জেনেও গেছে। 2 বছর আগের ঘটনাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সেই ঘটনা লোকজনের মধ্যে জানাজানি হয়নি, কোনো রকম হইচইও হয়নি। সেই জন্য ঘটনাটার কথা সাধারণ লোকে কিছু জানতে পারেনি। ঘটনাটা একরকম ভুতুরে ঘটনা বললেই চলে। সেবার দার্জিলিংয়ে যাওয়ার আগে থেকে কোনো কথা ছিল না। পুজোর ছুটিতে কোথাও যাওয়া হবে না, সেটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে পুজোর ছুটির মাত্র দিন 7 বাকি থাকতে হঠাৎ একটা নিমন্ত্রণ জুটে গিয়েছিল। বাবার এক বন্ধু, হাইকোর্টের, তিনি একজন ব্যারিস্টার, বাবার বয়সী। ভদ্রলোকের নাম নীলমাধব বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে মেলের আগে একটু নিচেই, হাসপাতালের খুব কাছেই, তার পিতামহের আমলের একটি বাড়ি ছিল। নীলমাধববাবুর বাবা ছিলেন তার পিতার একমাত্র পুত্র। নীলমাধববাবু নিজেও তার বাবার একমাত্র ছেলে। সেই সূত্রেই দার্জিলিংয়ের বাড়িটি তিনি পেয়েছিলেন। গোগোল শুনেছে বাবার সেই ব্যারিস্টার বন্ধু নীলমাধব বন্দ্যোপাধ্যায় নাকি অনেকবার বাবাকে সপরিবারে দার্জিলিংয়ে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। বাবা সময় করে উঠতে পারেননি। বছর 2 আগে বাবা সেবার অফিসের কাজে বিশেষ ব্যস্ত থাকায় ছুটি নিতে পারেননি। সেজন্য পুজোর পরে অফিস থেকে ছুটি পেতে তার অসুবিধা ছিল না। আর তার ব্যারিস্টার বন্ধুর তখন হাইকোর্ট বন্ধ। তিনি বাবাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। পুজোর ছুটির পরেই সাধারণত বাৎসরিক পরীক্ষার সময় ঘনিয়ে আসে। সেজন্য মা গোগোলের পড়ার ব্যাপারে প্রথমে একটু আপত্তি তুলেছিলেন। শেষ পর্যন্ত নীলমাধববাবু মাকে বলে রাজি করিয়েছিলেন। আর তিনি মাকে রাজি করিয়েই বাবার সম্মতি পেয়ে নিজের থেকেই বাগডোগরা পর্যন্ত প্লেনের টিকিট কেটেছিলেন। বাবা ট্রেনেই যাবেন বলে স্থির করে রেখেছিলেন, আর সেই মতো ব্যবস্থাও করেছিলেন। কিন্তু নীলমাধববাবু বাবাকে বলেছিলেন, পুজোর ছুটিটা এখনো রয়েছে বলে ট্রেনের টিকিট পাওয়া একটু মুশকিল আছে, তাই আমি প্লেনের টিকিটই কেটেছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে যাব। বাবা বাধ্য হয়ে প্লেনে যেতে রাজি হয়েছিলেন। তার বন্ধুকে গোগোলের হাফ টিকিট নিয়ে 2.5টি টিকিটের টাকা দিতে গিয়েছিলেন। নীলমাধববাবু তাতে মনে খুব দুঃখ পেয়েছিলেন। বলেছিলেন, সমীবেশ, তোমার জন্য আমি টিকিট কেটেছি, তার জন্য তুমি আমাকে টাকা দেবে, আর সে টাকা আমি নেব, তুমি তা ভাবতে পারলে? বাবা তবুও তার বন্ধুকে টাকাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। নীলমাধববাবু টাকা নেননি। অবশ্য নীলমাধববাবু খুবই বড় লোক আর বাবার ছেলেবেলারই বন্ধু। গোগোলকে বলা হয়েছিল ও যেন নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি কাকা বলে ডাকে। গোগোল তারপর শুনেছিল নীলমাধব কাকা বিয়ে করেছিলেন, কিন্তু কাকিমা বেশি দিন বাঁচেননি। তিনি আর বিয়ে করেননি। তার কোনো ছেলে মেয়েও ছিল না, অথচ লোকজন নিয়ে থাকতে ভালোবাসতেন। গোগোলের সঙ্গে পরিচয় হয়ে যাবার পরই দুজনের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছিল। ব্যানার্জি কাকার সব ব্যবস্থাই করা ছিল। দমদম থেকে বাগডোগরায় প্লেনে যেতে সময় লেগেছিল মাত্র 40 মিনিট। বাগডোগরায় ব্যানার্জি কাকা খবর দিয়ে আগেই একটি গাড়ি রেখে দিয়েছিলেন। তখন বেলা 10টায় দমদম থেকে বাগডোগরার প্লেন উঠত। বেলা 1টাতেই গোগোলরা দার্জিলিং পৌঁছে গেছিল। ট্রেনে করে যাবার মধ্যে 2 রকমের আনন্দ আছে। দিনের বেলা গেলে মাঠ, ঘাট, গ্রাম, নদী, অনেক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। আর রাত্রের গাড়িতে গেলে আরও একটা মজা আছে। গোগোলের ট্রেনে ঘুম এলেও বেশিক্ষণ ঘুমোতে পারে না। মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়, আর জেগে উঠে হঠাৎ মনে করতে পারে না ও কোথায় আছে। তারপর ট্রেনের শব্দে আর ঝাঁকুনিতে টের পায় ও চলেছে রাত্রের রেলগাড়িতে। টের পেয়েই আবার শুয়ে পড়ে। আবার ঘুম ভেঙে যায়, যেন একটা স্বপ্নের খেলার মধ্যে দিয়ে ভোরের আলোয় হঠাৎ এক নতুন দেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ট্রেনে যাওয়ার সেই ভালো লাগা একরকম, প্লেনে যাওয়ার মজা আরও একরকম। সেবারই অবশ্য গোগোলের প্রথম প্লেনে ওরা ছিল না। আগেও প্লেনে উড়েছে, পরেও বেশ কয়েকবার উড়েছে।
প্লেনে জানালার ধারে বসে যেতে পারলে নিচের অনেক কিছুই দেখা যায়। তার মধ্যেও একটা মজা আর উত্তেজনা আছে। খুব ভালো করে লক্ষ্য করলে নিচের অনেক কিছুই দেখা যায়, যেমন নদী, জঙ্গল, চাষের মাঠ, রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন, রাস্তা, রাস্তার উপর দিয়ে ছোটা মোটর গাড়ি, সবই খুব ছোট আকারে দেখা যায়। গ্রামের পরে হঠাৎ কোনো শহর বা কারখানা এলেও চোখে পড়ে। আবার প্লেন যখন কাত হয়ে যায় তখন মনে হয় একদিকে নিচের ভূমি একদম আবছা হয়ে গেছে, উল্টো দিকে জানালায় চোখ পড়লে নিচের আর এক দৃশ্য। বড় নদীগুলোকে দেখায় যেন বিরাট আঁকাবাঁকা অজগরের মতো। সেই অজগরের বুকে খুব ছোট পুতুলের মতো নৌকাও ভাসতে দেখা যায়। কোনো কোনো জায়গায় নদী এত চওড়া বহুদূর পর্যন্ত তার বালির চড়া দেখা যায়, আর ছোট নদীগুলো ছোট সাপের মতো দেখায়। সেবার ব্যানার্জি কাকার সঙ্গে অক্টোবর মাসের একেবারে শেষ দিকে যাওয়া হয়েছিল। আকাশ এত পরিষ্কার ছিল, বাগডোগরা নামার আগেই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গেছিল। প্লেনে যাওয়ার মজাটা হলো অনেকটা পথ আকাশের উপর দিয়ে উড়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। দার্জিলিং মেলে যেতে হলে সন্ধ্যা রাত্রি থেকে শিলিগুড়ি পৌঁছাতেই সকাল হয়ে যায়। তারপর গাড়িতে দার্জিলিং পৌঁছানো। অবশ্য দার্জিলিংয়ের টয় ট্রেনে গোগল চেপেছে। জিপ বা মোটর গাড়িতে যাওয়ার চেয়ে ওতেই আনন্দ বেশি, তবে টয় ট্রেনে যেতে সময় বেশি লেগে যায়। 2 বছর আগে ব্যানার্জি কাকার সঙ্গে কলকাতার বাড়ি থেকে সকাল 8:30টায় গাড়িতে বেরিয়ে প্লেনে উড়ে বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছেছিল বেলা 1টায়। মেলের বাপাস দিয়ে একটি রাস্তা নিচের দিকে নেমে বাঁ দিকে ঘুরে হাসপাতালের দিকে চলে গেছে। হাসপাতালের সামনে থেকেই একটা প্রায় 20 গজ চওড়া রাস্তা সোজা ব্যানার্জি কাকার বাড়ির গেটের সামনে পৌঁছে গেছিল। গেটটা খোলাই ছিল। আরেকজন নেপালি মহিলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়েছিলেন। গাড়িটা সোজা সানবাঁধানো চত্বরে ঢুকে গেছিল। ব্যানার্জি কাকা গাড়ির সামনের আসনে বসেছিলেন। দরজা খুলে নামতেই নেপালি মহিলা কপালের 2 হাত থেকে নমস্কার করে কি যেন বললেন। গোগলদের জানালার কাঁচ তোলা ছিল, ও তাড়াতাড়ি কাঁচ নামিয়ে দিয়েছিল। ব্যানার্জি কাকাও কপালে হাত থেকে নমস্কার করে সে ভাষায় নেপালি মহিলার সঙ্গে কথা বলেছিলেন। গোগল তার বিন্দু বিসর্গও বুঝতে পারেনি। বাবা বলেছিলেন ব্যানার্জি কাকা নাকি নেপালি ভাষাতেই মহিলার সঙ্গে কথা বলেছিলেন। গোগল বাবা মায়ের সঙ্গে গাড়ি থেকে নেমেছিল। অক্টোবর মাসের শেষ দিক। পাহাড়ের নিচে তখনও গরম ছিল, কিন্তু মা আগে থেকেই সকলের জন্য গরম জামা আর শাল বের করে রেখেছিলেন। গাড়ির কাঁচ বন্ধ থাকলেও কার্শিয়াং যাবার আগেই গোগল একটা ফুল হাতা সোয়েটার গায়ে দিয়েছিল। দার্জিলিংয়ে পৌঁছে ওর আর তেমন শীত করেনি। রোদ ছিল বেশ ঝকঝকে, আকাশ ছিল নীল। ব্যানার্জি কাকার বাড়িতে ঢোকার সামনে বাঁধানো চত্বরটা বেশ বড়। সামনে কাঁচের মস্ত বড় দরজায় একটা আয়নার মতোই গোগলরা নিজেদের দেখতে পাচ্ছিল। ওটাই ছিল বাড়ির ভেতরে ঢোকবার দরজা। ঢোকবার দরজার পাশেই ছিল আর একটা ঘর। কাঠের দেওয়ালের সেই ঘরটার দরজা ছিল খোলা। ভেতরে দেখা যাচ্ছিল একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার, কিন্তু লোকজন কেউ ছিল না। একটা জানালার কাঁচের পাল্লা ছিল বন্ধ। বাঁধানো চত্বরের সামনে লোহার রেলিং দিয়ে ঘেরা ছিল। রেলিং এর ওপারে কোনো ঘর বা চালের মাথা উঁচিয়ে ছিল না। চত্বরে দাঁড়িয়ে নিচে বেশ কিছু ছবির মতো দেখতে সুন্দর বাড়ির ওপারে বড় আর চওড়া কাঠ রোডের উপর দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছিল। তার ওপরেও নানা গাছপালা, বাড়িঘরের পাশ দিয়ে ছোট রাস্তায় 2-4টি ছোট গাড়ি চলছিল, আর মাথার ওপরে নীল আকাশ। ব্যানার্জি কাকার বাড়িটার পেছনে পাহাড়ের ধাপে ধাপে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল, আর সেই সব বাড়ির পাশ দিয়ে ছোট সরু রাস্তা উঠে গেছে। প্রথমে মনে হয়েছিল ব্যানার্জি কাকার বাড়িটা যেন ঘিঞ্জির মধ্যে, কিন্তু চত্বরে দাঁড়িয়ে রেলিং এর দিকে তাকালেই কাঠ রোড, গাড়ি ঘোড়া, বাজারের কিছু অংশ, লোকজনের যাতায়াত সবসময় দেখা যেত। তাছাড়া রাস্তার ওপরের পাহাড়ে গাছপালা, বাড়িঘর, ছোট রাস্তায় গাড়ি চলা আর আকাশ একেবারে অবারিত। তবে হ্যাঁ, ওদিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কোনো আশা ছিল না। বাড়ির ভেতরে চত্বরে গাড়ি ঢুকতেই নেপালি মহিলা গেটটা বন্ধ করে দিয়েছিলেন। ব্যানার্জি কাকা গোকুল আর বাবা মায়ের সঙ্গে মহিলার পরিচয় করিয়ে দিয়েছিলেন। মহিলার বয়স মায়ের থেকে কিছু বেশি। তার ফর্সা রং মুখে বেশ কিছু রেখা পড়েছিল। তার ছোট চোখ দুটি ছিল কালো, আর মুখের হাসিটি ভারী ভদ্র আর সুন্দর। তিনি মায়ের মতোই শাড়ি পরেছিলেন, আর একটা নীল রঙের ফুল হাতা সোয়েটার ছিল তার গায়ে। তিনি বাবা মাকে কপালে 2 হাত রেখে নমস্কার করেছিলেন। বাবা মাও তাকে নমস্কার জানিয়েছিলেন। তিনি বাংলায় বলেছিলেন, আসুন মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, বাড়ির ভিতরে আসুন।
মহিলার বাংলা কথা শুনে বাবা মা খুব অবাক হয়েছিলেন। গোগলও কম অবাক হয়নি, তবে তার বাংলা বলার মধ্যে উচ্চারণটা ছিল একটু অন্যরকম। ব্যানার্জি কাকা আর নেপালি ভাষায় মহিলাকে কিছু বলছিলেন। মহিলা পাশের কাঠের ছোট ঘরের দিকে একবার দেখে কি যেন জবাব দিয়েছিলেন। ব্যানার্জি কাকা তারপর মহিলাকে দেখিয়ে বাবা মাকে বলেছিলেন, এই মহিলাকে আমি ময়লি দিদি বলে ডাকি। ময়লি মানে মেজু, তার মানে মেজ দিদি। তোমরাও ওকে মেজ দিদি বলেই ডাকতে পারো। মেজ দিদি মেয়ে হলে কি হবে, তিনি একজন জবরদস্ত মহিলা আর খুবই বুদ্ধি রাখেন। ওর স্বামী ছিলেন মিলিটারিতে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বার্মার কাছে জাপানিদের হাতে তিনি অনেকদিন বন্দী থাকেন। যুদ্ধের শেষে যখন ফিরে আসেন তখন তার শরীর খুবই ভেঙে পড়েছিল। তখন তারা ম্যালের যেদিকে লেবং সেদিকে নিচের একটা বাড়িতে থাকতেন। আমার বাবা তাদের এ বাড়িতে নিয়ে আসেন, আর এ বাড়িতেই মৈলি দিদির স্বামী মারা যান। জাপানিদের হাতে বন্দী হবার আগে তিনি হাবিলদার পদে প্রমোশন পেয়েছিলেন। বন্দী না হলে বা অসুস্থ না হয়ে পড়লে তিনি হয়তো ক্যাপ্টেন বা মেজর হতেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত অসুস্থ সৈনিক হিসাবে তিনি কেবল পেনশনই পেতেন। ব্যানার্জি কাকা প্রথমে লক্ষ্য করেননি, তার কথা শুনতে শুনতে ময়লি দিদির মুখটি বিষণ্ণ হয়ে উঠেছিল আর ওর চোখ দুটি উঠেছিল ছলছলিয়ে। গোগলের মা সেটা দেখতে পেয়ে বলেছিলেন, ব্যানার্জি ঠাকুরপো, এসব কথা আমরা পরে শুনবো, এখন থাক। ব্যানার্জি কাকা তখন ব্যাপারটা বুঝে নিয়েছিলেন আর লজ্জা পেয়ে দুঃখের সঙ্গে ময়লি দিদিকে নেপালি ভাষায় কিছু বলেছিলেন। ময়লি দিদি তাড়াতাড়ি চোখ মুছে হেসে নেপালি ভাষায় কিছু বলে গোগলকে কাছে টেনে নিয়েছিলেন। বলেছিলেন, মাস্টার চ্যাটার্জিকে আমি একটা কথাও বলিনি। তোমার জরুর খুব ভুখ লেগেছে, চলো ভেতরে চলো, খাবার সব তৈরি আছে, কেবল গরম জলে সাবান দিয়ে হাত ধোবে আর ডাইনিং টেবিলে খেতে বসে যাবে। এই হলেন আমাদের ময়লি দিদি। ব্যানার্জি কাকা হেসে বাংলায় বলেছিলেন, ময়লি দিদির দুটি মেয়ে আছে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তার নাম দুর্গা, আর ছোট মেয়ের নাম মায়া। তার এখনো বিয়ে হয়নি, তবে হতে আর বেশি দিন দেরিও নেই। দুর্গা আর মায়াও ময়লি দিদির সঙ্গে থাকে। দুর্গার বর প্রতাপ বাহাদুর বাজারের এক সেঠ মারোয়ারির দোকানে চাকরি করে। দুর্গার একটি ছেলে আছে, মায়া গত বছর স্কুল ফাইনাল পাস করেছে। ময়লি দিদি আমাদের বাড়ির কেয়ারটেকার, তিনিই সব দেখাশোনা করেন। ময়লি দিদি না থাকলে আমাদের আর দার্জিলিংয়ে আসাই হতো না। ময়লি দিদি বাংলা কথা সবই বুঝতে পারছিলেন। লজ্জা পেয়ে হেসে বাংলায় বলেছিলেন, ব্যানার্জি ভাইয়া যাই বলুক, তিনি আমাকে প্রতি মাসে যা টাকা পাঠান তাতেই আমি সব করতে পারি। আমার সংসার আর মেয়েদের সব তিনিই দেখাশোনা করেন। চলুন ভেতরে চলুন, আপনারা নিচে থেকে উপরে এসেছেন, বাইরের রোদটা ভালো লাগলেও বেশি ঠান্ডা এখন লাগাবেন না, আপনাদের গরম জল রাখা আছে। আমি বলবো আজ আপনারা চান করবেন না, হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। বেলাও হয়েছে, এখন দুপুরের খাওয়ার সময়। আপনারা সবাই সকালবেলা কলকাতা থেকে কতটুকু আর খেয়ে এসেছেন। গোগল বলে উঠল, আমরা গাড়িতে আস্তে আস্তে কমলা লেবু, বিস্কুট, চকলেট আর গরম দুধ খেয়েছি। ব্যানার্জি কাকা কাছের দরজার কাছে গিয়ে 2 ধাপ সিঁড়ির ওপর উঠেছিলেন। কাচের বড় দরজাটা খুলে ধরে বলেছিলেন, সবাই ভেতরে চলে এসো। গোগল তখন মাকে জিজ্ঞেস করেছিল, মা, ময়লি দিদিকে আমি কি বলে ডাকবো? তুমি ওকে ময়লি আন্টি বলে ডাকবে গোগল। ময়লি দিদি নিজেই হেসে বলেছিলেন, আর গোগলের গাল টিপে আদর করে বলেছিলেন, তুমি খুব মিষ্টি ছেলে, দিদিরা তোমাকে পেলে খুব আদর করবে। বাবা আর মা যখন কাচের দরজার ভেতর ঢুকেছিলেন, গোগলের চোখে পড়ল খুবই জরাজীর্ণ খাকি রঙের মিলিটারি পোশাক পরা রোগা আর লম্বা একজন দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা নেপালি কালো টুপি, চোখের কোল বসা। লোকটির চোখ দুটো যেন বড় বেশি জলজল করছিল। নাকের নিচে দুদিকে ঝুলে পড়া একজোড়া গোঁফ। জরাজীর্ণ মিলিটারি পোশাকের মধ্যে খাকি রঙেরই ছেঁড়া খোরা একটা ফুল হাতা উলের সোয়েটার পরা। হাতার বাইরে হাত দুটো ময়লা আর শীর্ণ। তার মুখেও যেন নানা রকমের হিজিবিজি দাগ, কিন্তু তার চোখ দুটো ভীষণ জলজল করছিল। গোগলের দিকে একবার তাকাতেই ও চোখ সরিয়ে নিল। ওর চোখে চোখ রাখা যায় না। ব্যানার্জি কাকার ঠিক উল্টো দিকে সিঁড়ির ওপরে দরজার এক পাশে লোকটি দাঁড়িয়েছিল, দেখছিল ব্যানার্জি কাকাকে, কিন্তু ব্যানার্জি কাকা যেন তাকে দেখতেই পাচ্ছিলেন না।
অথবা ইচ্ছে করেই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখছিলেন। তিনি না হয় দেখছিলেন না, বাবা মাও কি লোকটিকে দেখতে পেলেন না? আশ্চর্য! জল জ্যান্ত একটা লোক দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে, বাবা মাকে জল জলে চোখে দেখছে, অথচ বাবা মা একবার লোকটির দিকে মুখ ফিরিয়ে দেখলেন না। দরজার ভেতরে ঢুকে গেলেন। তারপরে ময়লি আন্টি গোগলের হাত ধরে সিঁড়ির ধাপে উঠলেন। লোকটির সঙ্গে গোগলের চোখাচোখি হলো। আর আশ্চর্য, সেই জলজলে চোখের চাউনিটা কেমন নরম হয়ে গেল। ঝুলে পড়া গোফের দুপাশে একটু হাসি ফুটল, অথচ ময়লি আন্টি সেদিকে ফিরেও তাকালেন না, যেন দেখতেই পাচ্ছেন না। গোগলকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। তারপরে ভেতরে ঘুরে এলেন ব্যানার্জি কাকা। কাচের বড় পাল্লা দরজাটা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি এঁটে দিলেন। গোগল পেছন ফিরে দেখল, দরজার বাইরে তখনও লোকটি দাঁড়িয়ে কাচের দরজা দিয়ে ভেতরের দিকে দেখছে। পেছন ফিরে দেখতে গিয়ে কাঠের মেঝের ওপর পাতা কার্পেটে গোগল জুতো পায়ে হোঁচট খেল। ময়লি আন্টি বললেন, আহা, লাগে নাই তো? কার্পেটের এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে। গোগল তখনও পেছন ফিরে তাকিয়ে লোকটিকে দেখছিল। সেও গোগলকেই দেখছিল। ময়লি আন্টি জিজ্ঞেস করলেন, তুমি বাইরে কি দেখছো? কিছু ফেলে এসেছো? না। গোগল মাথা নেড়ে দরজার বাইরে চোখের ইশারায় দেখিয়ে জিজ্ঞেস করলো, ওখানে দরজার বাইরে এক পাশে ও লোকটি কে দাঁড়িয়ে আছে? ময়লি আন্টির অবাক চোখে যেন হঠাৎ একটা ঝিলিক খেলে গেল। তিনি মুখ ফিরিয়ে দরজার দিকে তাকালেন, বললেন, কই, ওখানে কেউ নেই তো। তুমি কাকে দেখতে পেলে? খুব পুরানো খাকি রঙের ছেঁড়া মিলিটারি পোশাক পরা একটি লোক তো এখনো দরজার এক পাশে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। গোগল বলল, মাথায় কালো নেপালি টুপি, পায়ের জুতো ময়লা ছেঁড়া, হাত দুটো ময়লা আর রোগা, মুখে একজোড়া গোঁফ। সে আমার দিকে তাকিয়ে একটু একটু হাসছে। আপনারা কেউ তাকে দেখতে পাচ্ছেন না? ময়লি আন্টি যেন কেবল অবাক হলেন না, হঠাৎ খুব রেগে উঠে চোখ পাকিয়ে দরজার দিকে তাকালেন। গোগল আরো অবাক হয়ে দেখল, লোকটি মুখ ফিরিয়ে আস্তে আস্তে সিঁড়ি থেকে নেমে চত্বরের ওপর দিয়ে হেঁটে বাঁ দিকে রেলিং এর ওপাশের আড়ালে চলে গেল। ময়লি আন্টি কিছু বললেন না তো গোগল, কেউ ওখানে দাঁড়িয়ে নেই। আমরা কেউ দেখতে পাইনি। নতুন জায়গায় বেড়াতে এসে তুমি বোধহয় ভুল দেখেছো। চলো ভেতরে চলো। গোগল কিছুই বলতে পারল না। কিছু ভুল যে ও দেখেনি সে বিষয়ে ওর নিজের মনে কোনো সন্দেহই ছিল না। ও দেখলো বাবা মা ব্যানার্জি কাকা সেখানে নেই। কার্পেটে 3 দিকে সোফা সেট, মাঝখানে একটা গোল সেন্টার টেবিল, সামনেই একটা কাঠের পার্টিশন। ডান দিকের কাঠের দেওয়ালে রয়েছে কাচের পাল্লা বন্ধ একটা বড় জানালা। সামনে পার্টিশনের এক পাশে একটি কাচের পাল্লার দরজা। সেই দরজা দিয়ে ভেতরে একটা বড় ঘর দেখা যাচ্ছে। ময়লি আন্টি গোগলের হাত ধরে সেই দরজা খুলে ভেতরে ঢুকলেন। কাঠের মেঝের খানিকটা অংশ খোলা, বাকি সবই কার্পেট পাতা। সেখানে মস্ত বড় ডাইনিং টেবিল, টেবিলের উপর সাদা ধপধপে কাপড় পাতা, দুটো ছোট ফুলদানিতে ফুল, দুটো বড় পেতলের মোমদানিতে 2 ইঞ্চি ডায়ামিটারের মোটা গোলাপি রঙের বড় মোমবাতি রয়েছে। এখন জ্বলছে না, কোনো আলোও জ্বলছে না। ডান দিকেই কাঠের দেওয়ালে বড় বড় দুটো কাচের পাল্লার জানালা দিয়ে দিনের আলো এসে পড়েছে। সেই আলোতেই সব স্পষ্ট দেখা যাচ্ছে। ডাইনিং টেবিলের উপর 4টি প্লেটের উপর একটি করে চাইনিজ স্যুপের বোল রয়েছে। পাশেই রয়েছে চীনামাটির স্যুপ খাবার চামচ। প্রত্যেক প্লেটের বাঁদিকে একটি করে ছোট প্লেট। তার প্রত্যেকটার পাশে ছোট বড় দুটো স্টিলের চামচ, কাঁটা চামচ আর ছুরি ঝকঝক করছে। কাচের গ্লাসে সাদা কাপড়ের ন্যাপকিন ত্রিভুজ করে দাঁড় করানো রয়েছে। গোগলের মনে হলো কলকাতার নাম করা বড় হোটেলে যেরকম খাবার টেবিল সাজানো থাকে, এই ডাইনিং টেবিলও সেই রকম করে সাজানো রয়েছে। কিন্তু ময়লি আন্টি টেবিল পেরিয়ে গোগলের হাত ধরে সামনে এগিয়ে গেলেন। গোগল আবার পেছন ফিরে একবার দেখল, না, এবারে ঘরের কাচের দরজা দিয়ে পাশের ঘরের কাচের দরজার সিঁড়ির কাছে কারোকে দেখতে পেল না। ময়লি আন্টি টেবিলটা পেরিয়ে কয়েক গজ গিয়ে বাঁ দিকে একটি দরজার সামনে দাঁড়ালেন। কাচের দরজার ভেতরে পর্দা টাঙানো, ভেতরটা দেখা যায় না। ময়লি আন্টি দরজার পাল্লা ঠেলে খুলে দিলেন। গোগলের চোখের সামনে ভেসে উঠল মস্ত একটা সুন্দর সাজানো ঘর। ঘরে প্রচুর আলো। ময়লি আন্টি গোগলকে নিয়ে এক ধাপ কাঠের সিঁড়ি উঠে সেই ঘরের মধ্যে ঢুকলেন। গোগল দেখল সামনেই একটা বিরাট ঝকঝকে খাটের উপর সুন্দর বিছানা। মা সেই বিছানায় পা ঝুলিয়ে বসেছেন।
বাবা একপাশে কাঠের দেওয়ালের দিকে লম্বা ড্রেসিং টেবিলের সামনে দুটো বড় বড় সোনালি ফ্রেমে বাঁধানো আয়নার সামনে চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। কিন্তু ঘরে এত আলো এলো কোথা থেকে? বাইরের দিকে কোনো কাঁচের দেওয়াল বা জানালা কিছুই নেই। তারপরে ওর চোখ পড়ল ঘরের মাথার দিকে। কাঠের ছাদের ঠিক মাঝখানে স্কাইলাইট। যেন রোদের আলো সেই স্কাইলাইটের কাছে পড়ে গোটা ঘরটা আলোয় ভরে দিয়েছে। ঘরটা অনেক বড় বলেই আর একটা খাটও ছিল পিছন দিকে। সেই খাটেও রয়েছে পরিষ্কার বেডশিট ঢাকা দেওয়া বিছানা। দুটো খাটের মাঝখানে রয়েছে একটি গোল পাথরের টেবিল। টেবিল ঘিরে চারটি খুব সুন্দর চেয়ার। চেয়ারগুলোর আকৃতি, বেগুনি রঙের গদি সব মিলিয়ে খুবই রাজকীয়। বাবা যেদিকে বসেছিলেন সেদিকে কাঠের দেওয়ালের সঙ্গে লম্বা ড্রেসিং টেবিল জোড়া, অনেকটা তাকের মতো। তার উপর পাতা আছে লিনেনের সাদা কাপড়। সেখানে রয়েছে যদুরাজ্যের নামকরা দেশি বিদেশি কোল্ড ক্রিম, পাউডার, অডিকলনের দারুণ সুন্দর দেখতে নানা আকারের শিশি বোতল। আর ওদিকের কাঠের দেওয়ালে কুচিয়ে সেলাই করা লিনেনের পর্দা টাঙানো। ঘরের বাকি দেওয়াল ছকছকে পালিশ করা। কাঠের মেঝের উপর সুন্দর কাজ করা পশমের কার্পেট। কাঠের দেওয়ালের দুদিকে দুটো তেল রঙের ছবি। কোট টাই পরা, গোঁফওয়ালা, চোখে চশমা, ফর্সা এক ভদ্রলোক। আর একটা ছবি এক মহিলার। মাথায় সামান্য ঘোমটা টানা, কাঁধের কাছে জড়োয়ার ব্রোচ আটকানো। দেখতে তিনি সুন্দরী, অনেকটা আগেরকারের বড়লোক মহিলাদের মতো তার সাজগোজ। ডান দিকের কাঠের দেওয়ালে একটি খোলা দরজা দেখা যাচ্ছে। সেই ঘরে স্কাইলাইটের দিনের আলো নেই। আলো জ্বলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ময়েলি আন্টি গোগলকে নিয়ে সোজা এগিয়ে গেলেন ঘরের একবারে শেষ দিকে। সেখানে 2 ধাপ সিঁড়ির উপর একটি বন্ধ দরজা ছিল। ময়েলি আন্টি দরজাটা ঠেলতেই খুলে গেল। তিনি 2 ধাপ সিঁড়ি উঠে ভেতরেই অন্ধকারে গেলেন। সুইচ টিপে আলো জ্বেলে ডাকলেন, মাস্টার গোগল, অন্দরে এসো। গোগল ভেতরে ঢুকলো। দেখেই বোঝা গেল বাথরুম। বাথরুমের মেঝে শান বাঁধানো, গিজারের লাল আলোটা জ্বলছে। একদিকে রয়েছে মস্ত বড় বাথটাব, ঠান্ডা গরম জলের লাইন আর শাওয়ার। বাথরুমের পাশেই রয়েছে আর একটা ঘর। খোলা দরজা দিয়ে ভেতরে চোখে পড়ে কমোড। পাশের ঘরটার দেওয়ালে রয়েছে একটা জানালা, যার কাঁচের পাল্লা বন্ধ। ময়েলি আন্টি বেসিনের দুদিকের কলের মুখে একটা দেখিয়ে বললেন, এটা খুললে গরম জল পাবে। এই রয়েছে সাবান, আর ওইখানে রয়েছে তোয়ালে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বাবা মাকে তাড়া দিচ্ছি। গরম গরম খাবার খেয়ে নিয়ে বিশ্রাম করো। ময়েলি আন্টি বাথরুম থেকে বেরিয়ে গেলেন। গোগল গরম জলের কল খুলে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিন্তু সেই ঝরঝরে মিলিটারি পোশাক পরা, মাথায় নেপালি টুপি, লম্বা রোগা গোঁফওয়ালা মূর্তিটার কথা ভুলতে পারছে না। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ভাবলেও কেবল ময়েলি আন্টি যে লোকটিকে দেখতে পাননি তা নয়। বাবা, মা, ব্যানার্জি কাকা কেউই তাকে দেখতে পাননি। অথচ লোকটি যে দরজার অন্য পাশে দাঁড়িয়েছিল, গোগলের মনে কোনো সন্দেহ নেই। ও বাথরুম থেকে বেরোবার আগেই মা এলেন। বললেন, তোমার হয়ে গেছে? হ্যাঁ, বলে গোগল বাথরুম থেকে বেরিয়ে এলো। মা পেছন থেকে বললেন, গোগল খুব সাবধান, শীত বেশ ভালোই আছে, ঠান্ডা লাগিও না যেন। আচ্ছা, গোগল বলল। মা বাথরুমের দরজা বন্ধ করে দিলেন। বাবা তখনও চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন। বাদিকের খোলা দরজা দিয়ে ব্যানার্জি কাকা বেরিয়ে এলেন। কলকাতা থেকে তিনি এসেছিলেন সুটেড বুটেড হয়ে। এখন দেখা গেল পায়জামা পাঞ্জাবির ওপরে মোটা একটা শাল চাপিয়েছেন, পায়ে মোজা আর স্যান্ডেল। গোগলকে জিজ্ঞেস করলেন, তোমার হাত মুখ ধোয়া হয়ে গেছে? বেশ ভালো। এবার খেতে যাবার আগে পাশের ঘরটাও দেখে এসো। খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর দোতলাটা দেখবে। গোগল পাশের ঘরে ঢুকলো। এই ঘরটাও বেশ বড়। খাট রয়েছে একটাই, কাঠের চকচকে দেওয়াল। এ ঘরেও রয়েছে একটা টেবিল ঘিরে কয়েকটা গদি আঁটা সুন্দর রাজকীয় চেয়ার। একদিকে ড্রেসিং টেবিল আর কাঠের দেওয়াল জুড়ে বড় আয়না। টেবিলের ওপর প্রসাধনী সামগ্রী। পেছন দিকে বন্ধ দরজাটা দেখে মনে হলো ওটা এই ঘরের বাথরুম। তবে দুদিকের দেওয়ালে ঢাকা পর্দার ফাঁকে কাঁচের অংশ চোখে পড়ল। গোগল এগিয়ে গিয়ে একদিকের দেওয়ালের পর্দা সরাতেই বড় কাচের বন্ধ জানালা দেখা গেল। জানালার বাইরে বাঁদিকে কাঠের একটা আলাদা ছোট বাড়ি। বাড়ির সামনে একটা কাঠের ছোট একফালি বারান্দা, কোনো রেলিং নেই।
বারান্দার নিচে ছোট একটুখানি খোলা জায়গা, শান বাঁধানো, পরিষ্কার। সেই খোলা জায়গার একধারে রেলিং, যেখান দিয়ে নিচের রাস্তা, গাড়ি ঘোড়া, ওপারের পাহাড় আর ছবির মতো বাড়িগুলো দেখা যায়। কাঠের এক ফালি সরু বারান্দায় শাড়ি পরা একজন মহিলা, বয়স তার অনেক কম। গায়ে কোনো গরম জামা আছে বলে মনে হলো না। বেনি ঝুলছে পিঠে, কোলে একটি বছরখানেক বয়সের ছেলে। তার গায়ে পুরো হাতা আর গলা ঢাকা উলের সোয়েটার, মাথায় উলের বোনা টুপি, গাল দুটো টুকটুকে লাল, পুতুলের মতো দেখতে। আর একজন তার বয়স আরো কম, লম্বা ফ্রকের মতো পোশাক গায়ে, কিন্তু গায়ে কোনো গরম জামা দেখা যাচ্ছে না। এর মাথার চুল ছোট করে ছাঁটা আর খোলা। বয়স 17-18 বেশি হবে না। গোগলের মনে হলো এরাই বোধহয় মৈলি আন্টির দুই মেয়ে, দুর্গা আর মায়া। দুজনের কেউ গোগলের দিকে দেখছে না, নিজেদের মধ্যে কথা বলছে। গোগল পর্দা টেনে নিয়ে ঘরের আর এক পাশে গেল। সেদিককার পর্দা খুলতেই বন্ধ কাঁচের জানালা দিয়ে বাইরে বাগান দেখা গেল। বেশ কিছু গোলাপ গাছ রয়েছে, কিন্তু ফুল নেই। চন্দ্রমল্লিকার টব রয়েছে বেশ কয়েকটা, ক্যাকটাসও রয়েছে নানা রকম। তাছাড়া আছে সবজি বাগান। সবজি বাগানে ফুল আর বাঁধাকপি, টমেটো আর ধনেপাতা রয়েছে। দেখলেই বোঝা যায় বাগানটির নিয়মিত যত্ন করা হয়। গোগল পর্দাটা ফেলে সরে আসবার মুহূর্তেই থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল সেই জরাজীর্ণ মিলিটারি পোশাক পরা, নেপালি টুপি মাথায়, পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতো, ময়লা শীর্ণ হাত আর গোঁফওয়ালা রোগা লম্বা লোকটি ডান দিকের কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। ডান দিকের কাঠের বাড়িটায় মৈলি আন্টি থাকেন। গোগল একটু আগেই বাড়িটার অন্যদিকের বারান্দায় মৈলি আন্টিকে বাড়ির ভেতর থেকে দেখেছে। এই লোকটা কি মৈলি আন্টির বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো? গোগল ভাবতেই লোকটা বাগানের দিকে নেমে গোগলের দিকে তাকালো। সে যে বাইরে থেকে কাচের মধ্যে গোগলকে দেখতে পাচ্ছে কোনো সন্দেহ নেই, কারণ গোগল পর্দা ফেলে সরে আসবে ভেবেও সরে আসতে পারল না। লোকটা যেন ওকে দেখা দেওয়ার জন্যই কাঠের বাড়ির আলো থেকে বেরিয়ে এলো। গোগলের চোখে চোখ রেখে সে অপলক তাকিয়ে আছে, কিন্তু এখন তার দুটো চোখ জলজল করছে না। অবশ্য তার চোখ দুটো বড় বেশি সাদা। এখন সে গোগলের দিকে করুণ চোখে তাকিয়ে আছে, আর যেন সামান্য ঘাড় নাড়িয়ে কিছু একটা ইশারা করছে। তার ঝুলে পড়া গোপ জোড়া নড়ে উঠল কিনা বোঝা গেল না, অথচ মনে হলো সে যেন ঠোঁট নেড়ে কিছু বলল। বাগানের সীমানার বাইরে সাদা আর নীল রঙের একটা ছোট কাঠের বাড়ি। বাগানের পেছনে যেমন জমি ওপর থেকে উঠে গেছে, সাদা নীল বাড়িটার পিছন দিকেও তেমনি উঁচুতে জমি উঠেছে। সেখানে রয়েছে কয়েকটা পাইন আর নানা রকমের ছোট ছোট গাছপালা, যার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা ওপরে উঠেছে। সেই পথে দুই একজন মহিলা পুরুষকে ওঠানামা করতে দেখা যাচ্ছে। গোগল দেখল সাদা নীল বাড়িটার সীমানার লতানে বেড়ার সামনে এসে দুটি নেপালি ছেলে দাঁড়ালো। তারা এদিকের বাগানের দিকেই মুখ করে দাঁড়িয়ে হাসতে হাসতে নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছে। গোগলের থেকে দুজনেই বয়স একটু ছোট হবে। মিলিটারি পোশাক পরা লোকটি একবার মুখ ফিরিয়ে ছেলে দুটির দিকে দেখল। তাদের মধ্যে দূরত্ব 6-7 গজের বেশি নয়, অথচ ছেলে দুটি যে লোকটিকে দেখতে পাচ্ছে তা মোটেই মনে হচ্ছে না। ওরা বাগানের দিকে মুখ করে কথা বলছে, হাসছে, অথচ একবার লোকটার দিকে ফিরে দেখছে না। অবশ্য ওরা এই জানালায় পর্দার পাশে গোগলকেও দেখছে না, নিজেদের কথা আর হাসিতেই ব্যস্ত। কি ব্যাপার গোগল, তুমি এখন জানালায় দাঁড়িয়ে কি দেখছো? পেছনে মায়ের গলা শোনা গেল। ময়লি দিদি আমাদের গরম গরম খাবার বেড়ে দেওয়ার জন্য তৈরি, তাড়াতাড়ি এসো। গোগল ডাকলো, মা শোনো, এখানে একটু এসো। মা গোগলের কাছে এগিয়ে গেলেন। গোগল বন্ধ কাঁচের জানালা থেকে পর্দা আরেকটু সরিয়ে বলল, তুমি বাইরে বাগানে কি দেখতে পাচ্ছ বলো তো? কি আবার দেখবো? মা অবাক হয়ে বললেন, ফুল গাছ, ক্যাকটাস, কপি, টমেটো এইসব। গোগল জিজ্ঞেস করলো, আর কিছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি বই কি। মা বললেন, ওপাশের বাড়ির বেড়ার ধারে দুটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কেন বলতো? গোগলের চোখ তখন সেই লোকটির দিকে। লোকটিও গোগলের দিকে তাকিয়েছিল। গোগল তবু মাকে জিজ্ঞেস করলো, ওই ছেলে দুটো ছাড়া আর কারুকে দেখতে পাচ্ছ না? না তো। মা অবাক হয়ে বললেন, আবার কাকে দেখবো? ওখানে তো আর কেউ নেই। তুমি দেখতে পাচ্ছ নাকি?
গোগল থতমত খেয়ে গেল। ও মাকে সত্যি কথাটা বলতে পারলো না, কারণ জানে মা বিশ্বাস তো করবেনই না। আর সমস্ত ব্যাপারটাকে আগে বাজে আজগুবি কিছু ভেবে গোগলকে একা আশেপাশে কোথাও একটুও বেরোতে দেবেন না। ও উড়িয়ে দেবার মতো করে বলল, না দেখতে পাচ্ছি না, মনে হচ্ছিল একটা অন্য লোককে যেন হঠাৎ দেখলাম। ভুল দেখেছ। মা বললেন, ওইসব গাছপালার মধ্যে লোকজন মাঝে মাঝে পাহাড়ের পথে ওঠানামা করছে, তাদেরই দেখেছ। আর কাকেই বা দেখতে পাবে। এখন তাড়াতাড়ি খেতে চলো। গোগলের চোখে চোখ রেখে লোকটা তখনও একইভাবে দাঁড়িয়েছিল। সে যেন ঘরের ভেতর মায়ের কথা শুনতে পেল, আর ঘাড় ঝাঁকিয়ে গোগলকে চলে যেতে ইশারা করল। গোগল তাতে আরো অবাক হলো। মা আবার তালা লাগাবার আগেই ও পর্দাটা টেনে দিল, মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। পাশের ঘরে আসতেই গোগল চীনা খাবারের গন্ধ পেল। গন্ধ পেয়েই অনেকক্ষণের চাপা পড়া খিদেটা যেন চন্মনিয়ে উঠল। বাবা আর ব্যানার্জি কাকা পাশের ঘরে ছিলেন না। গোগল মায়ের সঙ্গে বাইরে গেল। বাবা আর ব্যানার্জি কাকা টেবিলের কাছে বসে পড়েছিলেন। ময়লি আন্টি এক পাশে দাঁড়িয়েছিলেন, তার পাশে দাঁড়িয়েছিল তার ছোট মেয়ে মায়া। ময়লি আন্টি মায়াকে মা আর গোগলের সঙ্গে পরিচয় করে দিলেন, তারপর এগিয়ে এলেন টেবিলের সামনে। টেবিলের ওপরে তখন ঢাকা দেওয়া বেশ কয়েকটি চীনা মাটির পাত্র এসে গেছে। ময়লি আন্টি একটি ঢাকনা খুলতেই ধোঁয়া বেরোলো। সেটাতে ছিল চিকেন ক্লিয়ার স্যুপ। সোয়াবিন সস আর চিলি সসের পাত্র সামনে রাখা ছিল। মায়া কাঁচের গ্লাসগুলো থেকে ন্যাপকিন তুলে গ্লাসে গ্লাসে জলের জাগ থেকে জল ঢেলে দিল। ময়লি আন্টি একটা স্যুপ তোলার বড় হাতায় করে স্যুপের পাত্র ঘেঁটে প্লেটের উপরে উল্টে ঢেলে দিলেন। গোগল চটপট স্যুপের বউলে খানিকটা সয়াবিন সস ঢেলে দিল। মা বলে উঠলেন, গোগল তুমি চিলি সস খেও না। গোগল জানতো মা ওকে চিলি সস খেতে বারণ করবেনি। একটু নুন আর গোলমরিচ মিশিয়ে নিল। ন্যাপকিনটা কোলের উপর পেতে চামচে করে স্যুপ মুখে দিয়ে সামনের দিকে তাকালো। সেই চিলকাট রোডের লোকজন, যানবাহনের ভিড়। ওপারে পাহাড়ের গাছপালা, বাড়িঘর। ওদিকে কোথাও সেই লোকটি নেই। স্যুপ খেতে খেতে গোগল একটু অন্যমনস্ক হয়ে পড়ল। তারপরে ওর প্রিয় চিকেন ফ্রাইড চীনা ভাত, টক মিষ্টি দিয়ে তৈরি কর্ন, নরম করে ভাজা, হাড়বিহীন ভেড়ার চিনে রান্না মাংস আর মিষ্টি সবই ও বেশ পেট ভরে খেলো। কিন্তু সেই লোকটার চিন্তা ওর মাথা থেকে দূর হলো না। বাবা, মা, ব্যানার্জি কাকা সবাই ময়লি আন্টির চীনা রান্নার খুব প্রশংসা করলেন। ময়লি আন্টি মায়াকে দেখিয়ে বললেন, আমি একা করি নাই, মায়াও আমার সঙ্গে খাবার বানিয়েছে। মায়ের মুখ এমনিতেই অনেকটা লাল। সকলের প্রশংসা শুনে আরো লাল হয়ে উঠল। খাওয়ার শেষে ব্যানার্জি কাকা বললেন, দার্জিলিংয়ে দুপুরে ঘুমোলে আমার শরীর ম্যাজ ম্যাজ করে, তবে আজ আমরা সবাই একটু শুয়ে বিশ্রাম করব। বিকেলে চা খেয়ে দোতলাটা তোমাদের সবাইকে দেখাবো। ব্যানার্জি কাকা নেপালি ভাষায় ময়লি আন্টিকে কিছু বললেন। তারপর গোগল সামনের ঘরে বড় খাটে বাবার কাছে শুয়ে পড়ল। খাওয়ার পরে শীতটা যেন বেড়ে গেল। মা অন্য খাটে শুলেন। ব্যানার্জি কাকা চলে গেলে পাশের ঘরে। খানিকক্ষণ পরেই গোগল টের পেল বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। ওর মোটেই ঘুম পাচ্ছে না। ওর চোখের সামনে ভাসছে সেই লোকটির চেহারা। কি আশ্চর্য, কেউ তাকে দেখতে পাচ্ছে না, অথচ গোগল কেমন করে দেখছে। ও জীবনে এমন ঘটনা কখনো দেখেনি। একেই কি ভূত বলে, নাকি সেই অদৃশ্য মানুষের গল্পই সত্যি? তাই যদি হবে, অদৃশ্য মানুষকে গোগল একা দেখবে কেন? তাকে তো কেউ দেখতে পায় না, অথচ সে নানান কাণ্ড করে। গোগল ঘুমন্ত বাবাকে একবার দেখে আস্তে আস্তে খাট থেকে নামলো, দরজা খুলে ঘরের বাইরে গেল। ডাইনিং টেবিল আবার ফিটফাট সাজানো হয়ে গেছে। সামনের বন্ধ কাঁচের জানালা দিয়ে বাইরে সেই দৃশ্য দেখা যাচ্ছে। ও কাঁচের দরজা খুলে পাশের বসবার ঘরে গেল। তাকালো বাইরে ঢোকবার বড় কাঁচের দরজার দিকে। সেখানে এখন কেউ নেই। চত্বরের এক পাশে রোদে মোটর গাড়িতে দাঁড়িয়ে আছে। হঠাৎ বসবার ঘরের কাঠের দেওয়ালে একটি খোলা দরজা চোখে পড়ল। দরজার ওপারে সেই মিলিটারি পোশাক পরা লোকটি দাঁড়িয়ে গোগলের দিকে তাকিয়ে দেখছে। গোগল শুধু চমকে উঠল না, ওর গাটা কেমন ছমছম করে উঠল। এখন কাছে পিঠে কেউ নেই, শুধু ও আর লোকটা। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে একটা অন্ধকার ঘর। প্রথমে ঢোকবার সময় ওই দরজাটা খোলা ছিল না, ঘরটাও দেখা যায়নি। গোগল কি করবে বুঝতে পারছে না। এর আগে দুবার লোকটিকে ঘরের বাইরে দেখেছে, এখন ঘরের ভেতরে।
লোকটার সাদা অপলক চোখের কালো মণি দুটো স্থির, গোগলের দিকে তাকিয়ে যেন গোঁফের ফাঁকে হাসছে। গোগল সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি কোনো জবাব দিল না, কিন্তু তার ঠোঁট দুটি নড়ে উঠল। তারপর সে গোগলকে অবাক করে দিয়ে বাইরে যাবার কাছের দরজাটা না খুলেই বাইরে গিয়ে দাঁড়ালো। কাঠের মেঝের ওপর তার ছেঁড়া ক্যাম্বিসের জুতোর কোনো শব্দ হলো না, কিন্তু দরজা না খুলে কাঁচ ফুঁড়ে সে বেরিয়ে গেল কেমন করে? বাইরে গিয়ে লোকটি দরজার পাশে দাঁড়িয়ে গোগলের দিকে অপলক চোখে তাকিয়ে রইল, আর মনে হলো যেন ঘাড় ঝাঁকিয়ে সে গোগলকে ইশারায় ডাকলো। গোগল দুপা এগোতেই পেছন থেকে ময়লি আন্টির গলা শোনা গেল, কোথায় যাচ্ছ মাস্টার গোগল? তুমি শোনি? গোগল দাঁড়িয়ে পড়ল, বলল, আমার ঘুম আসছিল না, তাই বেরিয়ে এসেছি। ময়লি আন্টি বললেন, আর একটু পরেই তোমার বাবা মা উঠে পড়বেন, আমি চা তৈরি করব, তারপর তোমরা মেলে বেড়াতে যাবে। এখন তুমি ঘরেই যাও। আচ্ছা ময়লি আন্টি, বাইরে দরজার ধারে যে লোকটি দাঁড়িয়ে আছে সে কে? গোগল জিজ্ঞেস করলো। ময়লি আন্টি বাইরের দরজার দিকে তাকিয়ে ভুরু কুচকে দেখলেন, অবাক হয়ে বললেন, কই, দরজার ধারে কেউ দাঁড়িয়ে নেই তো, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। কিরকম লোক দেখতে পাচ্ছ বলো তো? খুব পুরানো ছেঁড়া খোড়া মিলিটারি পোশাক, খাকি রঙেরই ছিঁড়ে যাওয়া উলের সোয়েটার, মাথায় নেপালি টুপি, পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতো। ময়লি আন্টি যতই শুনছিলেন তার চোখ দুটো বড় হয়ে উঠছিল, আর একটা আতঙ্ক ফুটে উঠছিল তার দৃষ্টিতে। বাইরের কাছের দরজার দিকে তাকিয়ে তিনি আবার গোগলের দিকে তাকিয়ে ওর একটা হাত ধরলেন, বললেন, ও কিছু নয়, তুমি ভুল দেখেছ, চলো ঘরের ভেতরে চলো। ময়লি আন্টি গোগলকে প্রায় টেনে নিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালেন, বললেন, আরে এই ঘরের দরজাটা আবার কে খুলল? এটা তো খোলা ছিল না। ওই লোকটি একটু আগে এই দরজায় দাঁড়িয়ে ছিল। গোগল বলল, আমি জিজ্ঞেস করলাম আপনি কে? কোনো জবাব দিল না। ময়লি আন্টি ঘরের দরজাটা টেনে বাইরে থেকে শিকল টেনে দিয়ে বললেন, তুমি যেরকম লোকের কথা বললে সেরকম কোনো লোক ঘরের অন্তরে ঢুকতেই পারে না, তুমি ভুল দেখেছ। এখন চলো ঘরে গিয়ে আধ ঘন্টা শুয়ে থাকো, আমি এবার চায়ের জল গরম করতে যাচ্ছি। ময়লি আন্টি গোগলকে হাত ধরে খাবার ঘরে নিয়ে গেলেন। গোগল পেছন ফিরে দেখল লোকটি তখনও বড় কাঁচের দরজার বাইরে একপাশে দাঁড়িয়ে আছে। অথচ তাকে যদি আর কেউ দেখতে না পায়, গোগল কি করেই বা সবাইকে বিশ্বাস করাবে? আর লোকটা গোগলকেই কেন শুধু দেখা দিচ্ছে? এর মধ্যেই বা কি রহস্য আছে? গোগল দরজা ঠেলে ঘরে ঢুকলো, দেখলো বাবা মা উঠে বসেছেন, ব্যানার্জি কাকাও এ ঘরে এসেছেন, গল্প করছেন তিনজনেই। গোগলকে দেখে ব্যানার্জি কাকা জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলে গোগল? ময়লি দিদির ঘরে নাকি? না, খাবার ঘর থেকে বাইরের দিকে দেখছিলাম, গোগল বলল। লোকটার কথা বলার ইচ্ছে থাকলেও বলতে পারল না, কারণ কেউ বিশ্বাস করবেন না। কিন্তু গোগলই বা নিশ্চিন্ত থাকবে কেমন করে? ওর চোখের সামনে ময়লি আন্টির মুখটা ভেসে উঠল। লোকটির কথা শুনতে শুনতে তার চোখে মুখে কেমন যেন একটা আতঙ্কের ভাব ফুটে উঠছিল। গোগলে মনে হয়েছিল উনি কিছু জানেন, অথচ ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন। রহস্যটা কি অজানাই থেকে যাবে? চা পর্বের পরে সবাই বাইরে যাওয়ার জন্য তৈরি হলেন। মা গোগলকে সোয়েটারের ওপর কোট পরে নিতে বললেন। বাইরে যাওয়ার আগে খাবার ঘরের পাশের বসবার ঘরের বন্ধ দরজাটা ব্যানার্জি কাকা খুললেন, ভেতরে গিয়ে আলো জ্বাললেন। বাবা মায়ের সঙ্গে গোগল ঢুকলো, দেখলো এ ঘরটা প্রায় ফাঁকা, সাজানো গোছানোও তেমন নেই। এ ঘরেরই বাঁদিকে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি রয়েছে। ময়লি আন্টি এ সময় এসে পড়লেন। ব্যানার্জি কাকা সবাইকে ডেকে ওপরে নিয়ে গেলেন। ওপরটা আরো সুন্দর, সমস্ত কাচের জানালায় ঢাকা দেওয়া মোটা পর্দাগুলো ময়লি আন্টি সরিয়ে দিলেন। বিকেলের উজ্জ্বল আলো তখনও ছিল। ওপরতলায় কাঠের ঘর, বারান্দা সবই কার্পেট দিয়ে মোড়া। তিনটে পাশাপাশি ঘর সাজানো, কিন্তু মাঝের ঘরের পেছনের দরজা খুলতেই দেখা গেল সেখানে রয়েছে অর্ধ গোলাকার বারান্দা, অনেকটা গাড়ি বারান্দার মতো। তার সবটাই কাচের জানালা। ময়লি আন্টি পর্দা সরিয়ে দিলেন। একটি গোল টেবিল ও খান কয়েক চেয়ার সেখানে রয়েছে। এ বারান্দা থেকে মেলের কাছাকাছি ওপরের দিক এবং আকাশ দেখা যায়। ব্যানার্জি কাকা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। মাঝখানের ঘরের বাইরে বসবার ঘরের একটা আরাম কেদারা দেখিয়ে বললেন, আমার ঠাকুরদার নেমন্তন্নে রবীন্দ্রনাথ একদিন বিকেলে চা খেতে এসে এই আরাম কেদারাটায় বসেছিলেন।
আর বলা হয় এ বাড়িতে বিবেকানন্দ এসে কয়েকদিন ছিলেন। তার স্মৃতি রাখা আছে পাশের ঘরে। পাশের ঘরে দেখা গেল গুলবাঘের ছালের ওপরে ছোট গদির বিছানা, বালিশ আর বাঁশবালিশ। ওখানে বিবেকানন্দ থাকতেন। সামনের দরজা খোলা থাকতো। তাছাড়া ব্যানার্জি কাকার ঠাকুরদার আমলে দার্জিলিংয়ে অনেক সাহেব সুবরাও আসতেন। ঠাকুরদা বাবা ছুটি পেলেই দার্জিলিংয়ে চলে আসতেন। ব্যানার্জি কাকার বছরে একবার হয়তো আসা হয়ে ওঠে না। তবে তিনি বাবা ঠাকুরদার প্রিয় বাড়িটি সযত্নে রক্ষা করছেন। তার জন্য ময়লি আন্টির কাছেই তিনি কৃতজ্ঞ। কারণ কেবল টাকা দিয়েই মানুষের কাছ থেকে কাজ পাওয়া যায় না। ময়লি আন্টি বাড়িটিকে সযত্নে রক্ষা করেন। দোতলা দেখা হয়ে যাবার পরে গোগল সকলের সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে থমকে দাঁড়ালো। দেখলো সেই লোকটি সকলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, অথচ কাঠের সিঁড়িতে কোনো শব্দ হচ্ছে না। ব্যানার্জি কাকা বললেন, দাঁড়ালে কেন গোগল? উপরে আরো কিছু দেখবে? না না। গোগল সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলো। লোকটি গোগলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে এলো। গোগল তার পেছনে পেছনে নেমে এলো। লোকটি ঘরের বাইরে বসবার ঘর থেকে কাচের দরজা ঠেলে বাইরে গিয়ে দাঁড়ালো। গোগল কি করবে বুঝতে পারছিল না। পেছন থেকে ব্যানার্জি কাকা বললেন, চলো গোগল, বাইরে চলো, আমরা গাড়িতে চেপে ম্যালের কাছে যাব। গাড়ি পার্কিং এর জায়গায় গাড়ি পার্ক করে আমরা ম্যালে বেড়াতে যাব। গোগল ব্যানার্জি কাকার কথা ভালো করে শুনতে পেল না। ও দরজার দিকে এগিয়ে গেল। লোকটি দরজার বাইরে পাশে সরে দাঁড়ালো। তার অপলক চোখের দৃষ্টি এখন জলজল করছে। সে গোগলকে দেখছিল না। গোগল দরজা টেনে খুলে বাইরে বেরোলো। লোকটা এবার ওর দিকে তাকালো। অমনি জলজলে ভাবটাও কেটে গেল। শান্ত আর করুণ হয়ে উঠল। ব্যানার্জি কাকা পেছন থেকে বললেন, আবার এখানে দাঁড়ালে কেন গোগল? গোগল সিঁড়ি দুধাপ নেমে চত্বরে এগিয়ে গেল। পেছন ফিরে দেখলো লোকটি সবাইকে দেখছে, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছেন না। ময়লি আন্টি এগিয়ে গিয়ে গেট খুলে দিলেন। বাগডোগরা থেকে যে গাড়িটি এসেছিল আর যে ড্রাইভার চালিয়ে নিয়ে এসেছিল তার কোনো বদল হয়নি। ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালিয়ে এগিয়ে নিয়ে এলো। ব্যানার্জি কাকা সামনের আসনে ড্রাইভারের পাশে বসলেন। গোগল মার সঙ্গে পিছনের দরজার পাশে বসল। দেখলো লোকটি ওদের গাড়ির দিকেই। কিন্তু হঠাৎ সে গাড়ি কাটে দৌড়ে এলো আর দরজাটা খুলে ফেললো। গোগল প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল। ব্যানার্জি কাকা অবাক হয়ে বললেন, আরে দরজাটা ভালো করে বন্ধ করোনি দেখছি, হঠাৎ খুলে গেল। বলে দরজাটা আবার টেনে লক করে দিলেন। সামনে মুখ করে বসে আছে। কি মতলব লোকটার? কোনো বিপদ আপদ ঘটবে না তো? গাড়ি তখন হাসপাতালের সামনে দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। একমাত্র গোগল ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। গাড়িতে আর একটা লোক। আশ্চর্য, ব্যানার্জি কাকা বা ড্রাইভারও টের পাচ্ছেন না। তাদের মাঝখানে একজন বসে আছে। মেলে যাওয়ার রাস্তার যেখানে গাড়ি পার্ক করা হয় ড্রাইভার সেখানে গাড়ি দাঁড় করালো। ব্যানার্জি কাকা সামনের সিট থেকে নামলেন। গোগল বাবা মায়ের সঙ্গে নামলো। তখনও রোদ আছে। রাস্তায় বেশ ভিড়। গোগলের চোখ লোকটার ওপর। দেখলো লোকটা গাড়ি থেকে নেমে গোগলের দিকে তাকালো। এবার সে স্পষ্টই হাসলো। ব্যানার্জি কাকার সঙ্গে তখন বাবা মা মেলের দিকে হেঁটে চলেছেন। লোকটি হাত তুলে গোগলকে ইশারায় সেদিকে দেখালো। বাবাও তখন পেছন ফিরে ডাকলেন, গোগল এসো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? গোগল তাড়াতাড়ি এগিয়ে গেল। লোকটা গোগলদের ছাড়িয়ে আরো এগিয়ে গেল। রাস্তায় নানা রকমের নানা পোশাকের লোকজন, দুপাশে কত রকমের দোকান। গোগলের কোনো দিকে খেয়াল নেই। ও দেখছে লোকটি আগে আগে চলেছে আর মাঝে মাঝে পেছন ফিরে গোগলদের দেখছে। গোগলের মেলে এসে পৌঁছালো। যেদিকে লেবংয়ের ঘোড় দৌড়ের মাঠ আর চা বাগান, সেদিকে দেখতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য গোগল লোকটির কথা ভুলে গেল। বিশেষ করে পরিষ্কার আকাশে তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এ সময় মৈলি আন্টির মেয়ে মায়াকে কাছে দেখা গেল। ব্যানার্জি কাকা মায়ের সঙ্গে নেপালি ভাষায় কিছু কথা বললেন। মায়াও বলল। গোগলের দিকে তাকিয়ে হাসলো। তারপরেও চোখ পড়ল সেই লোকটির দিকে। সে এই প্রথম হাতছানি দিয়ে গোগলকে ডাকল। গোগল দেখলো বাবা মা ব্যানার্জি কাকা গল্প করছে। মায়া দিদিও দুই নেপালি মেয়ের সঙ্গে গল্প করতে করতে বেড়াচ্ছে। গোগল লোকটির দিকে এগিয়ে গেল। লোকটির লেবংয়ের দিকে রেলিং ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আর মাঝে মাঝে গোগলকে পেছন ফিরে দেখতে লাগলো। গোগল দেখলো রোদ চলে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। ও থেমে পড়লো। লোকটাও থেমে পড়ে গোগলকে হাতছানি দিয়ে ডাকলো। এমনভাবে ডাকলো যেন বলতে চায়, কোনো ভয় নেই, আমার সঙ্গে এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। গোগল কৌতূহল দমন করতে পারলো না। ওর লোকটার পেছনে পেছনে চলতে লাগলো। বিকেলের আলো খুব তাড়াতাড়ি যেন ম্যাজিকের মতো নিভে গিয়ে সন্ধ্যা নেমে এলো।
বাতি জ্বলে উঠতে আরম্ভ করেছে রাস্তার ধারে, নিচের বাড়িগুলোতে, চা বাগানের কোথাও কোথাও। লোকটি যেখানে দাঁড়ালো সেখানে রেলিং শেষ হয়ে ডান দিকে নিচে রাস্তা নেমে গেছে। লোকটা সেই দিকেই চলল। সবার আগে গোগলকে হাতছানি দিয়ে রাখলো। গোগলের আশপাশ দিয়ে যারা যাতায়াত করছে তাদের ও দেখতে পেল না। তারাও সব অচেনা লোক, কেউ গোগলকে বিশেষভাবে লক্ষ্য করে দেখল না। লোকটি ক্রমেই আঁকাবাঁকা পথে নিচে নেমে চলেছে। অন্ধকার নেমে এলো, এদিকটায় আলো বিশেষ নেই, কিন্তু গোগল লোকটিকে দেখতে পাচ্ছে। সে হাতছানি দিচ্ছে, আর গোগল দম বন্ধ কৌতূহল নিয়ে তার পেছনে পেছনে চলেছে। একসময় মনে হলো লোকটি একটি পুরানো অন্ধকার বাড়ির পুরো লনে গিয়ে দাঁড়ালো। গোগলও সেখানে গিয়ে দাঁড়ালো। লোকটি হাত তুলে সামনে দেখিয়ে এগিয়ে গেল। গোগলও গেল। লোকটি লনের নিচে যাবার একটা কাঁচা সরু পথে নামতে লাগলো। গোগলও নেমে চলল। একসময় গোগলের কানে এলো ক্ষীণ স্বরে ওকে যেন কেউ ডাকছে, কিন্তু তখন আর ও থামতে পারছে না। লোকটির পেছনে পেছনে যেন স্বপ্নের ঘরে চলেছে। ক্রমেই ওর নাম ধরে ডাকা মেয়েলি স্বর কাছে এগিয়ে আসছে যেন। লোকটি পেছন ফিরে গোগলকে দেখছে, আর পাহাড়ি সরু পথে এঁকে বেঁকে এগিয়ে চলেছে। কাছে পিঠে আর একটাও বাড়ি নেই। গোগল দেখলো লোকটি এবার এক জায়গায় থামলো। পেছন ফিরে গোগলকে ওপরের দিকে হাত তুলে দেখালো। গোগল দেখলো একটা ছোট চূড়া। লোকটি হাতছানি দিয়ে সেই চূড়োয় উঠতে লাগলো। গোগলও উঠতে লাগলো। চূড়োয় উঠে লোকটি একবার থামলো, তারপর হাতছানি দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেল। গোগলও গেল, কিন্তু লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আর কে যেন পেছন থেকে চিৎকার করে গোগলের উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরলো। গোগল! গোগল দেখলো সেই লোকটি নেই, আর ওর সামনে একটা বিশাল অন্ধকারের শূন্যতা ছাড়া কিছুই নেই। কিন্তু কে ওকে জড়িয়ে ধরেছে? এই সময় টর্চ লাইটের আলো পড়লো ওদের গায়ে। ব্যানার্জি কাকার গলা শোনা গেল, মায়া, মায়া! গোগলের কাছ থেকে মায়া চিৎকার করে বলল, আঙ্কেল, গোগল মিলেছে, তবে আর কয়েক সেকেন্ড গেলে ওকে আর পাওয়া যেত না। কিন্তু গোগল, তুমি এখানে কেন এসেছো? আমাকে একজন ডেকে এনেছে, যাকে আমি ছাড়া কেউ দেখতে পাইনি। সে দেখতে কেমন? গোগল লোকটার চেহারা আর পোশাকের বর্ণনা দিল। মায়া কেঁদে উঠে বলল, তুমি তোমার বাবার কথা বলছো? তিনি তো 4-5 বছর আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, অসুখে ভুগে ভুগে মনের দুঃখে আমার বাবা এখান থেকেই নিচে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছিলেন। আমি না এসে পড়লে তুমিও নিশ্চয়ই নিচে গিয়ে পড়তে। গোগলের শিরদাঁড়াটা কেঁপে উঠল। ও ভয়ে মায়াকে জড়িয়ে ধরল। সেবারে তারপরেও যে কদিন গোগল দার্জিলিংয়ে ছিল, ওকে সবসময় চোখে চোখে রাখা হতো। কিন্তু আশ্চর্য, সেই অন্যের চোখে অদৃশ্য লোকটি আর গোগলকে দেখা দেয়নি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।